নমস্কার। রিসেন্টলি আমার এক বন্ধু আমাকে বলল যে অলকা সম্পর্কে কিছু বলতে হবে। তো আমি যতদিনে ভাবলাম যে অলকা সম্পর্কে কিছু বলবো বা একটা ভিডিও বানাবো, ততক্ষণে দেখলাম যে মোটামুটি অলকা সম্পর্কে এত লোকে এত কথা বলে ফেলেছে সোশ্যাল মিডিয়াতে, আমার আর বিশেষ কিছুই বলার নেই। তো আমি তখন ভাবলাম যে অলকা সম্পর্কে বলার থেকে অন্য একটা বিষয় নিয়ে, যেটা অলকার সঙ্গে কিছুটা রিলেটেড, সেই বিষয়টা নিয়ে বলার খুব দরকার আছে। তো সেই জন্য আজকের এই ভিডিওর অবতারণা। কিন্তু আমরা যখন তার ভিডিও শেয়ার করি এবং সেই শেয়ারের পরে তার রিশেয়ার হয়, এক্স হ্যান্ডেলে রিটুইট হয়, লক্ষ লক্ষ লাইক, লক্ষ লক্ষ লাভ রিয়াক্ট জমা পড়ে এবং সামাজিক মাধ্যমে সান্টা ক্লজের ঝুড়ি একেবারে ভরে ওঠে, তখন কি আমাদের একবারও মনে হয় যে রাস্তাঘাটে যে সমস্ত স্ট্রে ডগ বা পথসারমেয় বা পথ কুকুররা পড়ে আছে, যারা লক্ষ লক্ষ অলকা, সেই সমস্ত অলকার কি হবে? মনে হয় কি সেই সমস্ত পথকুকুর যারা আমাদেরই ঘরের উচ্ছিষ্ট আবর্জনা খেয়ে বেঁচে থাকে, রাস্তার গলানো পিচে শুয়ে থাকে, অসহায় অবহেলিত অবস্থায় থাকে, একটু আদর খাওয়ার জন্য দু এক টুকরো বিস্কুটের জন্য করুণ অসহায় মুখে আপনার দিকে তাকিয়ে থাকে, এবং তারপরে হঠাৎ করে কেউ পাথর ছুঁড়ে মারে বা কেউ লাঠি উঠিয়ে মারে, তখন ভয়ে সে পালিয়ে যায়। আমাদের আদালত আর শহুরে লোকেদের ভাষা প্রায় একই, যে ওদের সরিয়ে দাও, ওদের কোনো একটা শেল্টারের মধ্যে রেখে দাও। এবারে আমরা এটা ভুলে যাই এবং প্রত্যেকে ভুলে যাচ্ছে যে প্রপার ইনফ্রাস্ট্রাকচার ছাড়া এইভাবে ওদেরকে ধরে ধরে একটা কোনো একটা শেল্টারের মধ্যে গাদাগাদি করে ঢুকিয়ে দিলে আদৌ কোনো ভালো ফল হবে কিনা, ওরাও কতটা সাপ্রেসড ফিল করবে, ওদের মনের মধ্যে অসহায়তাটা কত বেশি বেড়ে যাবে। আর রিসেন্টলি দিল্লি এনসিআর এবং কোর্টের একটি নির্দেশ এসছে, তাতে বলা হয়েছে যে এই সমস্ত পথসারমেয়দেরকে ধরে ধরে আশ্রয় কেন্দ্রে রেখে দিতে হবে এবং তাদেরকে আর কোনোদিনই রাস্তায় ছাড়া যাবে না। এবারে তার মানে সেটার যুক্তি দেখানো হয়েছে এই জন্য যে জননিরাপত্তা এবং রিপিটেড ডগ বাইটসের যে সমস্ত ঘটনাগুলো ঘটছে সেগুলো। এবারে স্ট্রে ডগ মানুষকে কামড়ায় কি কামড়ায় না, বেশি কামড়ায় কি বেশি কামড়ায় না, বিনা কারণে কামড়ায় কি কামড়ায় না, এই সমস্ত তর্ক বিতর্ক আমি যাব না। একটা অদ্ভুত স্ট্যাটিস্টিক্স লক্ষ্য করলাম যে গত ৫-৭ বছরে বা তারও আগে ইন্ডিয়াতে যে ডগ বাইটসগুলো হচ্ছে, সেগুলোর কোনো সেপারেট এই ধরনের স্ট্যাটিস্টিক্যাল ডেটা নেই যাতে করে জানা যায় যে সেগুলো স্ট্রে ডগ বাইট থেকে হয়েছে না হাউস ওন্ড ওনারের ডগ বাইট থেকে হয়েছে। তো এই জন্য ব্যাপারটা হচ্ছে এইরকম, যখন অলরেডি আমাদের এখানে অসংখ্য স্ট্রে ডগ রয়েছে এবং প্রতি বছর বছর ডগ বাইট বাড়ছে, তো যেহেতু এরকম আলাদা কোনো সেগ্রিগেটেড স্ট্যাটিস্টিক্যাল ডেটা নেই, তো এটা বাই ডিফল্ট ধরে নেওয়া হয় যে রাস্তার কুকুরেরাই বেশি কামড়াচ্ছে এবং তার পরবর্তীকালে তার এফেক্ট যেটা হচ্ছে সেটাকে দূর করার জন্যই আদালত এই সময় আপাতত এই ধরনের একটা বিচার বিবেচনা করছেন এবং সেই ধরনের একটা বিল মানে আইন হয়তো প্রণয়ন করা হচ্ছে। আদালতের এই ধরনের সিদ্ধান্ত, বিচার ব্যবস্থার এই ধরনের সিদ্ধান্ত এবং তার পরবর্তীকালে সামাজিক মাধ্যমে চলতে থাকা এবং পাড়ার অলিতে গলিতে বিভিন্ন জায়গায় যে আলোচনা চলে, এই আলোচনা চলার পরে ব্যাপারটা এরকম দাঁড়িয়ে যাচ্ছে যে এখন মানুষের মনের মধ্যে একটা বদ্ধমূল ধারণা এইভাবে তৈরি হয়েছে যে ওদের সরিয়ে দাও, ওদের শেল্টারে পাঠিয়ে দাও। কি শেল্টার, আদৌ কোনো শেল্টার আছে কি না আছে আমরা সেগুলো জানি না, কিন্তু ফর জাস্ট ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেক কি ওদেরকে শেল্টারে পাঠিয়ে দাও, এবং তার পরবর্তীকালে কি হবে না হবে সেসব সম্পর্কে আমরা কিছু জানি না। এবং আমরা বেসিক্যালি এই শেল্টারে পাঠিয়ে দেওয়ার ব্যাপারটা নিয়ে এত বেশি মানে প্রোগ্রেসিভ হয়ে উঠছি যে কমিউনিটি বেসড স্টেরিলাইজেশন, ভ্যাকসিনেশন বা যে কো এক্সিস্টেন্সের যে অন্যান্য মানে অল্টারনেট ভিউজগুলো আছে বা রাস্তাগুলো আছে যেগুলো চিন্তা করে দেখা যেতে পারে, সেগুলো নিয়ে আমরা এখন বিন্দুমাত্র মাথা ঘামাচ্ছি না, না আমরা ঘামাচ্ছি না প্রশাসন ঘামাচ্ছে। মূল বিষয়বস্তু হচ্ছে যে ওদেরকে সরিয়ে দাও, এইভাবে ওদেরকে একটা সামাজিকভাবে কোণঠাসা করে দেওয়া হচ্ছে। আদালত সরকারকে নির্দেশ দিয়েছেন যে যত দ্রুত সম্ভব এই ধরনের স্ট্রে ডগদের জন্য শেল্টার তৈরি করতে হবে, এবং এই শেল্টারের মানে সংখ্যাটা কিন্তু খুব একটা কম নয়, অনেক অনেক শেল্টার তৈরি করতে হবে একটা রাজ্যে, একটা শহরে, সারা ভারতবর্ষে। কিন্তু আদালত যে সময়সীমা বেঁধে দিয়েছেন বিশেষ করে রিসেন্টলি এনসিআর এর জন্য, সেটা এতটাই স্বল্প, এবং যদি সত্যি মাথা ঘামাতে হয় এই বিষয়ে আর যদি ভেতরে গভীরে ঢুকে দেখতে হয়,
তাহলে এটা কিন্তু খুব স্পষ্ট। কিন্তু আজকের ডেটে রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের জন্য এই আলাদা এই ধরনের শেল্টার বানাবার জন্য বা এই ধরনের যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেগুলোকে করার জন্য কিন্তু প্রকৃত যে পরিকাঠামো থাকা দরকার, যে ফান্ডিং থাকা দরকার, সেগুলো কিন্তু নেই। এবং যে সমস্ত কর্মীরা এই ধরনের স্ট্রে ডগ মেনাস নিয়ে কাজ করেন বা যে সমস্ত সমাজসেবীরা আছেন যারা কুকুরদের মানসিকতা এবং তাদের বিহেভিয়ারাল থেরাপির উপরে মানে গবেষণা করেন এবং তারা ওয়াকিবহাল, বা যে সমস্ত এনজিও যারা সরাসরি পথ সারমেয়দের চিকিৎসা এবং তাদের সুরক্ষার জন্য কোনো না কোনোভাবে যোগদান করে, তারা কিন্তু প্রত্যেকেই বলছেন যে যদি এই ধরনের হোল্ডিং ক্যাম্পের মধ্যে কুকুরদেরকে এভাবে ঢুকিয়ে দেওয়া হয়, তার পরবর্তীকালে কিন্তু তাদের মধ্যে যে একটা এরিয়া ওয়াইজ একটা মানে এলাকা ভিত্তিক বন্ধন যেটা বলা হয়, আপনারা সবাই দেখে থাকবেন যে এলাকার পার্টিকুলারলি একটা এলাকায় পার্টিকুলার কিছু কুকুর থাকে, অন্য কুকুররা আসলে তাদেরকে ঘেউ ঘেউ করে তাড়িয়ে দেয় এবং তারা আবার তাদের নিজ এলাকায় ফিরে যায়। এই যে এলাকা ভিত্তিক বন্ডিংটা, এটা ভেঙে যাবে যখন তারা হোল্ডিং ক্যাম্পের মধ্যে থাকবে। এতে তাদের মধ্যে অ্যাগ্রেসিভনেস এবং বাইটিং টেন্ডেন্সি আরো বেশি বাড়বে। এবং সব থেকে বড় কথা হচ্ছে এই যে এতগুলো কুকুর যখন একসঙ্গে থাকবে তখন অটোমেটিক্যালি হেলথ অ্যান্ড হাইজিন একটা মানে প্রবলেম সাংঘাতিকভাবে দেখা দেবে এবং পরবর্তীকালে তাদের থেকে বিভিন্ন রোগ তাদের নিজস্ব শরীরের মধ্যে হতে পারে এবং তাদের থেকে যে সমস্ত রোগগুলো ছড়ায় সেগুলো আমাদের সমাজেও ছড়িয়ে পড়তে পারে। তো হেলথ অ্যান্ড হাইজিনের একটা বড় সমস্যা কিন্তু আছে, যেটা হয়তো আমরা এই বিচার ব্যবস্থার যে সিদ্ধান্ত সেটা মানতে গিয়ে হয়তো উপেক্ষা করে ফেলবো, বা হয়তো আমরা এগুলো নিয়ে চিন্তা ভাবনা এখন সেভাবে করছি না। যদি অলকা সহানুভূতির যোগ্য হয়, তাহলে যে হাজার হাজার লক্ষ লক্ষ পথকুকুর যারা রাস্তায় রয়েছে অলকার মতো, যারা অসংখ্য অলকা, তাদেরও প্রত্যেকেরই এই সম্মান আর এই যে নেম অ্যান্ড ফেম সেটা পাওয়ার কিন্তু তাদের একটা যোগ্যতা আছে এবং তারা কিন্তু তাদের সেটা কিন্তু প্রাপ্য। যদি অলকা যে ধরনের কেয়ারিং পাচ্ছে সেই ধরনের কেয়ারিং বা ইম্পর্টেন্স কিন্তু আমাদের বাকি কুকুরদের কথা চিন্তা করতে হবে। এবং শান্তি একটা হ্যাশট্যাগ তৈরি করলেই হবে না, আমাদের চিন্তা করতে হবে যে কিভাবে আমরা এই সমস্ত পথকুকুরদের জন্য একটা বেটার অল্টারনেট ব্যবস্থা তৈরি করতে পারি, যাতে আমাদের সমাজের সঙ্গে তারা সহাবস্থান করে চলতে পারে। যখন প্রকৃতি বলুন বা পরম পিতা বলুন বা ভগবান বলুন, যে যাই মনে করে, তিনি যখন কোনো দ্বিচারিতা করেননি প্রকৃতিতে প্রাণ সৃষ্টির জন্য, তখন আমরা কে, আমরা কেন এরকমভাবে সিদ্ধান্ত নিচ্ছি যে তাদেরকে পক্ষান্তরে মেরে ফেলার একটা চক্রান্ত হচ্ছে। আর যখন ইকোলজিক্যাল এবং এনভায়রনমেন্টাল ব্যালেন্সের জন্য কুকুর পৃথিবীতে আছে, আমরা তাকে পৃথিবীতে নিয়ে আসিনি তো, আমরা যেরকম এসছি ওরা তেমনি এসছে, তো আমাদের কি কোনো অধিকার আছে যে ওদের ভবিষ্যৎ কি হবে সেটা আমাদের স্থির করে দেবো আমরা? এটা কি হতে পারে? না হওয়া উচিত। আমার তো মনে হয় এটা ভেবে দেখার সময় এসছে। আর যারা ঘরে কুকুর পোষেন, পেট রাখেন, শুধু কুকুরের কথাই আজকে বলছি, সেই জন্য আমি বেড়াল বা অন্যান্য প্রাণীদের কথা যাচ্ছি না, তো কুকুরদের কথার জন্যই বলছি আজকে, সারমেয়দের জন্যই বলছি। সেই জন্য তাদের যারা এই ধরনের মানে ডগ অ্যাডপ্ট করেন এবং ঘরে পোষেন, পেট ডগ রাখেন, তাদের জন্য বলছি, প্রথমেই হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনারা কিছু মনে করবেন না। কিন্তু আমাকে একটা জিনিস বলুন, যে বিদেশি কুকুর পুষে বাড়িতে রেখে কি করবেন? আপনারা তো তাদের যে ফরেন টেন্ডেন্সি সেই এলিমেন্টসগুলোকে তো বিট আপ করাচ্ছেন না। কটা মানুষ তাদের কুকুরকে ডগ শোয়ে অংশগ্রহণ করায়? কটা মানুষ এরকম আছে যে যারা কুকুরদেরকে নিয়ে কোনো ইন্টেলিজেন্স ব্রাঞ্চে দেয়, বা স্নিফার ডগ তৈরি হয়, বা কিছু এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটির জন্য রাখেন তো শুধু ঘরে, তারা ওই কুকুর সকাল বিকেল একটু আদর করেন, বিকেলবেলা পার্কে একটু ঘুরতে নিয়ে বেরোন। এখন এই ধরনের ফরেন ব্রিড রাখাটা বেসিক্যালি একটা সোশ্যাল স্ট্যাটাস আর সিম্বল হয়ে দাঁড়িয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে এইগুলো যদি ছেড়ে দিয়ে, আমরা সমস্ত কিছু বাদ দিয়ে আমরা যদি মানবিক দৃষ্টিভঙ্গি থেকে দেখি, আমরা যে কথায় কথায় বলি যে ইন্ডাস্ট্রি বা যারা কর্পোরেট চালাচ্ছে তাদের একটা কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বলে জিনিস আছে, তো আমাদেরও তো একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি জিনিস আছে। এবার সেই রেসপন্সিবিলিটির দিক দিয়ে দেখতে গিয়ে যদি আমরা মনে করি যে আমরা একটি করে পথ কুকুর বা পথ সারমেয়, তাদের একটা ব্রিড আছে ইন্ডিয়ান পেরিয়া, তো তাদেরকে যদি আমরা অ্যাডপ্ট করি, তো তাহলে তো আস্তে আস্তে এই পথ কুকুরদের সংখ্যা অনেক কমে যাবে। তো তখন তো এই সমস্যাটা হয়তো অনেক ছোট হয়ে আসবে। তো সেগুলো চিন্তা করে দেখার একটা ব্যাপার আছে। আর আজকে আমাদের মনীষী স্বামী বিবেকানন্দজির জন্মদিন, এবং স্বামী বিবেকানন্দ বলে গেছেন, এককালে উনি বলেছিলেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। তো আজকের দিনে আমি এই কথাটাই আবার রিটারেট করতে চাই, স্বামীজির কথা,
যে প্রত্যেকটা জীব যারা আছে পৃথিবীতে তাদের প্রতি সহানুভূতি দেখানো, তাদের প্রতি ভালোবাসা, শান্তি, সৌহার্দ্য দেখানো, এটা আমাদের একটা মানবিক কর্তব্যের মধ্যে পড়ে। এবং ভবিষ্যৎ প্রজন্মকে আমরা কি শেখাবো? ভবিষ্যৎ প্রজন্মকে আমরা ভালোবাসতে শেখাবো। তো সেই ভালোবাসতে শেখানোর জন্য সেই শুরুটা এখান থেকে শুরু করতে হবে। এবং সেই জন্য একা অলকা নয়, এই পৃথিবীতে যত স্ট্রে ডগ আছে, শুধু ভারতবর্ষ বলে নয়, পৃথিবীতে যত স্ট্রে ডগ আছে তাদের প্রত্যেকেরই কিন্তু একটা যোগ্য সম্মান তারা পাওয়ার, মানে তারা এলিজিবল, তারা যোগ্য, এবং তারা কিন্তু তাদের কাছে এই সম্মানটা তাদের কিন্তু প্রাপ্য। এবং এই যে দয়া আর এই যে প্যাশন বা কম্প্যাশন যাই বলবেন না কেন, বা এই যে তাদের প্রতি একটা আলাদা ইমোশন তৈরি করা, সমাজের মধ্যে একটা দায়বদ্ধতার ভাবনা, তাদের প্রতি সামান্য একটু সহানুভূতি আমাদের মনের মধ্যে তৈরি করা, এটা কিন্তু কয়েকটা বিশেষ মুখের জন্য নয়, শুধু একটা অলকার জন্য নয়, হাজার হাজার লক্ষ লক্ষ অলকার জন্য। প্রশ্নটা খুব সহজ, যে আমরা কি শুধু অলকাকেই ভালোবাসি, নাকি রাস্তায় যে সমস্ত কুকুর যারা ঘুরে বেড়াচ্ছে নেগলেক্টেড, আমাদের আশপাশে প্রত্যেক দিন অনেকের সাথেই আমাদের দেখা হয়, তাদের প্রত্যেকের জন্যই কি আমরা এতটা সহানুভূতিশীল, এতটা প্রগতিশীল হতে পারবো, এতটা লাইক এবং শেয়ার আসবে এবং তাদের জন্য আমরা নতুন করে অন্যভাবে কিছু ভাববো? প্রশ্ন রইল আপনাদের জন্য। আজকে রাখি, নমস্কার।